নির্বাচনের আগে নতুন চিঠি, জাতিসংঘকে সরাসরি চ্যালেঞ্জ জানালো আওয়ামী লীগ। বাংলাদেশে ফের উত্তেজনার ঝড়, রাজনৈতিক অঙ্গনে এখন একের পর এক নাটকীয় পালাবদল, আর তার মধ্যেই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃষ্টিস্নাত সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট ঠুকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মে মাসের নাটকের মতো নতুন এক নাটক দেখা যেতে পারে বিএনপিকে নাস্তানুবাদ করানোর জন্য। শিগগিরই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের অজুহাত তুলে আওয়াজ উঠতে পারে পদত্যাগ নাটকের। এর কিছুদিন আগে অধ্যাপক ইউনূসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তবে সেই স্বপ্ন পুরুষের প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা ফখরুল এবং তার দল বিএনপি। প্রশ্ন হলো, সেই কৌশলে বিএনপি কি আগের মতোই পাতা ফাঁদে পা দিবে? সোমবার ৩রা নভেম্বর ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। সবাই ভেবেছিল যে এই সাংবাদিক সম্মেলন থেকেই আসন্ন নির্বাচন এবং জুলাই সনদ, গণভোট ইত্যাদিকে ঘিরে চলমান অচল অবস্থা নিরসনে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। কিন্তু হায়াল্লাহ খালেদ এসে যা জানালেন তাতে তো সুকুমার রায়ের সেই ছড়াটির কথা মনে পড়ে গেল। আমরা দেখে আসি, চলুন সেই হায়াল্লাহ খালেদ উপদেষ্টা আসিফ নজরুল কি বললেন। জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, ভারতের চর বলে এখনো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে, ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে, এই ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃষ্টিস্নাত সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট ঠুকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুদিন আগে অধ্যাপক ইউনূসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তবে সেই স্বপ্ন পুরুষের প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা ফখরুল এবং তার দল বিএনপি। জুলাই সনদ নিয়ে তুলেছেন প্রতারণার অভিযোগ। এতদিন পরে এসে বিএনপির মাথায় ভেঙে পড়েছে আকাশ। জুলাই সনদের পৃষ্ঠা বদলে ফেলার অভিযোগ করছেন জ্যেষ্ঠ নেতারা। অন্যদিকে বিএনপিকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় নেমেছে জামাত ইসলাম এবং কিংস পার্টি এনসিপি। কিছুদিন ধরে বিএনপির সাথে জোট করার চেষ্টা করা এনসিপি নেতারা এখন দিচ্ছেন হুঙ্কার। বলছেন কাবিননামায় সই করার কারণে বিয়েতে বসতেই হবে বিএনপিকে। অন্যদিকে জুলাই সনদ নিয়ে ডক্টর ইউনূসের পক্ষ থেকে অসাংবিধানিক আদেশ জারির দাবিতে অনড় জামাত। বিএনপিকে খাদে ফেলার বন্দোবস্ত চূড়ান্ত করতে 31শে অক্টোবরের মধ্যেই ডক্টর ইউনূসের আদেশ চায় দলটি। আর স্ক্রিপ্টেড নাটক আরো ঘনীভূত করতে রাজনৈতিক দলের অনৈক্যকে দায় দিচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রশ্ন উঠেছে, ফাটা বাসে আটকে যাওয়া বিএনপির সামনে এখন বাঁচার উপায় কি? সূত্রগুলো বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বপ্নের পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের বানানো ঘোল সামনের দিনে আরো বিষাদময় হতে পারে বিএনপির কাছে। গত মে মাসের নাটকের মতো নতুন এক নাটক দেখা যেতে পারে বিএনপিকে নাস্তানুবাদ করানোর জন্য। শিগগিরই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের অজুহাত তুলে আওয়াজ উঠতে পারে পদত্যাগ নাটকের। প্রশ্ন হলো, সেই কৌশলে বিএনপি কি আগের মতোই পাতা ফাঁদে পা দিবে? চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 17 অক্টোবর জুলাই সনদে সই করে বিএনপি সহ 25টি দল ও জোট। এর মধ্যে বিএনপি এবং জামাত ছাড়া বাকি প্রায় সবাই নাম সর্বস্ব দল ও জোট হিসেবে পরিচিত। সনদ সই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঠিক পেছনে সহাস্যে বসেছিলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ। সনদে সই করার পর ডক্টর ইউনূস চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পেছনে তাকাতেই উৎফুল্ল চেহারায় বিশাল এক সেলুট ঠোকেন মির্জা ফখরুল। সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর মাত্র 3 সপ্তাহ আগে ডক্টর ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে তার সঙ্গে নিউ ইয়র্কে উড়ে যান মির্জা ফখরুল সহ বিএনপির দুই নেতা। সেখানে এক অনুষ্ঠানে তাক লাগানো বক্তব্য দেন বিএনপির মহাসচিব। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তিনি দাবি করেন, অধ্যাপক ইউনূসের মাঝে রয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। তবে অধ্যাপক ইউনূসকে নিয়ে বিএনপি মহাসচিবের সেই আকাশ ছোঁয়া মুগ্ধতা ধপাস করে মাটিতে পড়ে গেছে। তার দলের অবস্থানেও দেখা যাচ্ছে 180 ডিগ্রি ইউটার্ন। গত জানুয়ারি থেকে ঐক্যমত্য কমিশনের নামে সংলাপের নাটক সাজিয়ে 17 অক্টোবর একটি সনদের সই নেওয়া হয় বিএনপির। তবে সেই স্বাক্ষর এখন বিএনপির কলার কাটা। জুলাই সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ 28 অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন। আর তখনই জানা যায় 8 মাসের আলোচনার অনেক কিছুই গায়েব হয়ে গেছে চূড়ান্ত সুপারিশে। নাটকের শেষ দৃশ্যে ফিরে এসেছে অধ্যাপক আলী রিয়াজের সেই হাড় সংবিধান তৈরির কৌশল। বিভিন্ন বিষয় বিএনপি সহ বিভিন্ন দলের সব দ্বিমত এখন ভেসে গেছে যমুনার জলে। চূড়ান্ত সুপারিশে নোট অফ ডিসেন্টের কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ আলী রিয়াজের মূল প্রস্তাবগুলোই অনুমোদনের জন্য যাবে গণভোটে। সেখানে অনুমোদন হলে, জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপিকে সেগুলোই বাস্তবায়ন করতে হবে। আবার এই কাজটি করতে হবে নতুন সংসদ গঠনের 270 দিনের মধ্যে।
আর যদি পাশ না করা হয়, অর্থাৎ সময়সীমা পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংবিধান কার্যকর হয়ে যাবে। বিষয়টিকে আরো শক্ত করতে ডক্টর ইউনূসকে অসীম ক্ষমতাধর করার বন্দোবস্ত পাকা করা হয়েছে। এনসিপি সুরের সুর মিলিয়ে আলী রিয়াজের সুপারিশ হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইউনূস। এরপর কথিত নতুন সংবিধানের প্রস্তাবের উপর হবে গণভোট। অধ্যাপক ইউনূসের মিত্র দলগুলো এরই মধ্যে জানিয়ে দিয়েছে আগে হবে গণভোট, তারপরে আসবে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। ফলে বিএনপি জাতীয় নির্বাচনের স্বপ্ন শিখে উঠেছে সনদ স্বাক্ষরের মাত্র 2 সপ্তাহের মধ্যে। দিশেহারা মির্জা ফখরুল 2 সপ্তাহ আগে যাকে স্যালুট ঠুকেছিলেন তার বিরুদ্ধে এখন তুলছেন প্রতারিত করার অভিযোগ। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে 30 অক্টোবর সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। ঐক্যমত্য কমিশনের সুপারিশকে এক পেশে জবরদস্তিমূলক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বলে আবারও জানান মির্জা ফখরুল। তার স্বপ্ন পুরুষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেও এবার ছাড়েননি তিনি। বলেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়েছে। পেশ করা চিঠিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী। এতে ঐক্যমত্য কমিশন ও সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয়। দর্শক, নতুন করে হঠাৎ চোখে সর্ষে ফুল দেখছে বিএনপি নেতারা। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জুলাই জাতীয় সনদে বিএনপি সই করা পাতা বদল করে অন্য পাতা জুড়ে দেওয়া হয়েছে। এরপর সেটি বাস্তবায়নের চেষ্টা শুরু করেছে সরকার। এমন লেজে গোবরে অবস্থার মধ্যে জামাত এনসিপির নতুন সখ্যতা দেখা যাচ্ছে। দুটি দলের নেতাদের সঙ্গে মিলে যাচ্ছে আলী রিয়াজ, এমনকি অধ্যাপক ইউনূসের শুরু। নাটকের মঞ্চায়নটি আরো বেশি পরিষ্কার হয়ে উঠছে সবার সামনে। বিএনপি যখন কাতর স্বরে সনদ বাস্তবায়নের সুপারিশের বিরোধিতা করছে, তখন 31 অক্টোবরের মধ্যে ডক্টর ইউনূসকে কথিত সাংবিধানিক আদেশ জারির সময় বেঁধে দিয়েছে জামাত। সেই সঙ্গে নভেম্বরের মধ্যে গণভোটের দাবিও নতুন করে তোলা হয়েছে। ঢাকায় 30 অক্টোবর জরুরি সংবাদ সম্মেলন করেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, জামাত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। সেজন্য 31 অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে এর আগেও সেটি করতে পারে। প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে দেরি করলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে বলে মৃদু হুঁশিয়ারি দেন মোহাম্মদ তাহের। সেই সঙ্গে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে। জামাত জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো বিষয় যাতে সামনে আনা না হয় যাতে জাতীয় নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে। দর্শক, আব্দুল্লাহ তাহের এই বক্তব্য থেকে পরিষ্কার, বিএনপির দাবি মানার কোনো সুযোগ রাখতে চায় না জামাত। আলী রিয়াজের সুপারিশ হুবহু বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট না করা হলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে জামাত। আর সেভাবে ঘটনা আগালে বিএনপির পরিণতির বিষয়টিও একদমই পরিষ্কার। আলী রিয়াজের হাড়জোড়ো সংবিধান কায়েম হলে নানামুখী সংকট এবং টানাটানিতে নতুন সরকার আয়ু ফুরাতে কয়েক মাসও লাগবে না। আর বিএনপির সামর্থ্যহীনতাকে উপহাস করছে নাম সর্বস্ব কিংস পার্টি এনসিপি নেতারাও। বলছেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের উপর দোষ না চাপিয়ে তাদের নিজেদের ভুলের কাফারা দিতে হবে। যে দলটি দুদিন আগেও বিএনপির কাছে আসন ছাড়ের জন্য ভিক্ষা করেছে, তারা এখন বিদ্রুপ করছে উঁচু গলায়। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তো বিএনপিকে বিয়ের পিড়িতে জোর করে বসিয়ে দিয়েছেন। অনলাইনে জুলাই সনদের সুপারিশের বিরুদ্ধে বিএনপির ক্যাম্পেইনের কোনো সুযোগ নেই দাবি করে তিনি বলেন, তাদের এখন আর না বলার সুযোগ নেই। তারা বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সই করেছে, তাই না বলার কোনো সুযোগ নেই। তাদের ভেবে চিনতে জুলাই সনদে সই করা উচিত ছিল। বিএনপির জন্মের ইতিহাস তুলে হুমকি দিতেও ছাড়ছে না এনসিপি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি একটি বড় দল, তাদের জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে, এবার না ভোটে স্ট্রিক্ট থাকলে দলটির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের পর বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মিম আর ট্রলের ঝড়। দলটিকে দেখানো হচ্ছে বিয়ের পিড়িতে বসতে অনিচ্ছুক কোণে হিসেবে। হাত পা বাঁধা বিএনপির সামনে কবুল বলা ছাড়া যেন আর কোনো উপায় নেই। প্রশ্ন হলো, এমন অনিচ্ছার বিয়ের সংসার টিকবে কতদিন? দর্শক, সরকার আর তাদের মিত্রদের কৌশলে বিএনপি যখন দিশেহারা, তখন কাটা ঘায়ে যেন আরেকটু লবণ ছিটালেন উপদেষ্টা আসিফ নজরুল। সংকটের সব দায় তিনি তুলে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর উপর। তার কথায় পরিষ্কার, প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সবকিছু। ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। ঢাকায় 30 অক্টোবর সংবাদ সম্মেলনে আসিফ নজরুলের কণ্ঠে ছিল নিষ্পাপ সুর। বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। কিছুই যেন জানেন না এমন ভঙ্গিতে তিনি বলেন, 270 দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনেককে সুর দেখা যাচ্ছে তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে। অথচ 270 দিনের আলোচনার সবকিছু 1.5 সপ্তাহে ধুয়ে মুছে ফেলার দায় যে ঐক্যমত্য কমিশনের, সেটি পুরোপুরি এড়িয়ে যান আইন উপদেষ্টা। আবার সেই কমিশনের প্রধান হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পানি ঘোলা করে তিনি এখন দেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। অথচ আসিফ নজরুল সংকটের দায় অবলীলায় তুলে দিয়েছেন রাজনৈতিক দল, আর স্পষ্ট করলে সুপারিশের বিরোধিতা করা বিএনপির উপর। প্রশ্ন হলো, জুলাই সনদ নিয়ে এত যে নাটক হচ্ছে তার আসল কারণ কি?
কেন ঐক্যমত্য কমিশন আলোচনায় হয়নি এমন সুপারিশ করলো। বিষয়টির ইঙ্গিত পাওয়া যাবে সরকারের দুই মিত্র এনসিপি ও জামাতের দুই নেতার বক্তব্যে। কাকতালীয় হলেও 29 অক্টোবর একই দিনে জামাত নেতা আব্দুল্লাহ তাহির ও এনসিপি নেতা নাহিদ ইসলাম নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার কথা বলেছেন। নাহিদ বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, আর আব্দুল্লাহ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, কিন্তু তার আগে গণভোট করতে হবে। দর্শক, নাহিদ সহ এনসিপির অনেক নেতাই কয়েক মাস আগেও বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সূত্রগুলো বলছে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হয় তাহলে তারা বিএনপির কাছ থেকে কমপক্ষে 30টি আসনের জেতা নিশ্চয়তা চায়, কিন্তু বিএনপি এতগুলো আসন দিবে না। এখন নির্বাচনের সময় যেহেতু ঘনিয়ে আসছে, তাই সরকার হাত বাড়িয়ে দিয়েছে সরকারি দলের ইচ্ছা পূরণে। সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কথা, সংঘাতের কথা বেশ জোরে সোরে বলা হচ্ছে। প্রথমে উপদেষ্টা মাহফুজ আলম, পরে উপদেষ্টা আসিফ নজরুল একই সুরে কথা বলেছেন। উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে রাজনৈতিক দলগুলোর অনৈক্যের জন্য সংঘাত আসন্ন। সব নাটকের দৃশ্য মঞ্চস্থ করবেন অধ্যাপক ইউনূস নিজেই, যেমনটা করেছিলেন গত মে মাসে হঠাৎ করে অধ্যাপক ইউনূস পদত্যাগ করছেন এমন রব ওঠে। যমুনায় গিয়ে নাহিদ ইসলাম অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেন, বেরিয়ে বিবিসি বাংলার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেন তিনি আর থাকতে চান না। সে ঘোষণা শুনে বিএনপি উঠে পড়ে দৌড় দেয় যমুনায়, জাতীয় ঐক্যের সুর বাজিয়ে তোলেন। যদিও বিএনপি নেতারাই পরে বলেছিলেন ওটি ছিল নাটক। সরকার একাধিক সূত্র বলছে বিএনপি যদি পর্দার আড়ালে দেওয়া সরকারের শর্তগুলো না মানে আবার অধ্যাপক ইউনূসের পদত্যাগের সাইরেন বেজে উঠতে পারে। সরকার উচ্চ মহলের ধারণা নির্বাচনের স্বপ্নে অতি বিভোর বিএনপি অধ্যাপক ইউনূস চলে যাবেন শুনলেই সব শর্ত মেনে নিতে পারে। প্রশ্ন হলো, অতীতে -2 কার্যকর করায় যারা ব্যর্থ হয়েছিলেন এবার কি তারা সফল হবেন? বিএনপি কি ধ্বংস নিশ্চিত জেনেও আবারও সেলুট ঠুকে অধ্যাপক ইউনূসকে সমর্থন করবে, নাকি অতি খেলোয়াড় হতে গিয়ে নিজেদের পতন ত্বরান্বিত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। সোমবার 3রা নভেম্বর 2025 তারিখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। সবাই ভেবেছিল যে এই সাংবাদিক সম্মেলন থেকেই আসন্ন নির্বাচন এবং জুলাই সনদ, গণভোট ইত্যাদিকে ঘিরে চলমান অচল অবস্থা নিরসনে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। কিন্তু হায়াল্লাহ খালেদ এসে যা জানালেন তাতে তো সুকুমার রায়ের সেই ছড়াটির কথা মনে পড়ে গেল। আমি সেই ছড়াটি একেবারে শেষে আপনাদের শোনাবো। তার আগে আমরা দেখে আসি, চলুন সেই হায়াল্লাহ খালেদ উপদেষ্টা আসিফ নজরুল কি বললেন। ও তাও নয়, এ বিষয়ে কোনো সাংবাদিক সম্মেলন আসলে হয়নি বলতে গেলে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মাত্র। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত আসে। সেখানে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার চূড়ান্তকরণ, গণভোটের আয়োজন এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনার পরও কয়েকটি সংস্কার প্রস্তাব নিয়ে ভিন্ন মত রয়ে গেছে। ফলে জরুরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার। সরকার চাইছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিক। নির্দেশনা পেলে সরকারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, না হলে সরকার সরকারের মতো অ্যাক্ট করবে। মানে ব্যাপারটা কিরকম না, একবার বলছে সরকার সরকারের মতো অ্যাক্ট করবে, আবার বলছে নির্দেশনা দিয়ে দিক। এই হলো পুরো নাটকের সারসংক্ষেপ। শুনতে যদিও খুব শান্তিপূর্ণ লাগছে, এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক কৌশল। প্রথমে যেন উদারতার ভঙ্গি নিয়ে বলেছিল আমরা সময় দিচ্ছি, আলোচনার সুযোগ রাখছি, কিন্তু ঠিক তার পেছনে আছে সরকারের খেলা, ক্ষমতার খেলা। ওরা ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে। এখানে মূল চালটি যেটা লুকানো আছে সেটা হচ্ছে সরকার এখন সিদ্ধান্ত না দিয়ে একটা সময়ের ফাঁদ তৈরি করছে, একটা খেলা খেলছে, ইঁদুর আর বেড়াল খেলা। মানে বেড়াল যেরকম ইঁদুরকে মেরে ফেলার আগে, শেষ করার আগে একটু খেলে, সেই খেলা খেলছে। সেই মানে ইঁদুরটা হচ্ছে নির্বাচন আসবো, যাতে রাজনৈতিক দলগুলো নিজেরাই দোষী হয়ে পড়ে। এই খেলার হচ্ছে এটা আরেকটা মানে উদ্দেশ্য। 1 সপ্তাহ পর যখন সরকার বলবে আমরা তো সময় দিয়েছিলাম, ওরাই একমত হতে পারেনি, তখন নির্বাচন বিলম্বিত হলে দায়টা রাজনৈতিক দলগুলোর উপর চাপানো সোজা হবে, খুবই সোজা হবে। এখন আসি রাজনৈতিক দলগুলোর ভেতরের বাস্তবতায়। বিএনপি, জামায়াত, এনসিপি এরা তো গত 1.5 দশক ধরে আওয়ামী বিরোধিতায় একটা জায়গায় দাঁড়িয়ে থাকলেও নীতিগত বা সাংবিধানিক সংস্কার প্রশ্নে কখনোই একমত হতে পারেনি। মানে 1.5 বছর ধরে এনসিপির কথা বলছি বটে, কিন্তু এনসিপি তো জন্মই হয়েছে 1.5 দিন, কিন্তু তারা ছিল এবং তারা আওয়ামী বিরোধী রাজনীতি করেছে। ঐক্যমত্য কমিশনের দীর্ঘ কাজ তার প্রমাণ। এতদিন ধরে আলোচনা করার পরেও তারা কোনো কিছু নাকি একমত হয়নি। কেউ চাইছে সংসদীয় ব্যবস্থার সংস্করণ, কেউ চাইছে সীমিত নির্বাহী ক্ষমতা, কেউ আবার চাইছে গণভোট। এই সব বিমূর্ত ধারণা, মানে সবই খুব আবছা, কেউ স্পষ্ট করে বলে না আসলে কে কি চায়। ফলে জুলাই সনদের চূড়ান্ত সংস্করণে ভিন্ন মত জমা পড়েছে স্তরে স্তরে। কমিশনের ভেতরেই বিভাজন ছিল, বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো ছিল, আছে এবং থাকবে। এখন সরকারের অবস্থান একরকম খুব আত্মরক্ষার মতো। আমরা আলোচনা করেছি, সময় দিয়েছি, এখন দায়িত্ব তাদের। এই বক্তব্য মানে শোনায় নিরপেক্ষ, কিন্তু আসলে এটি একটি রাজনৈতিক দায় ঝেড়ে ফেলার এক অভিনব কৌশল।
কারণ সরকার জানে এক সপ্তাহে কোনো দল এমন জটিল বা এতগুলো রাজনৈতিক দল এমন জটিল সাংবিধানিক ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না, একমত হতে পারবে না। এটা যেমন রাজনৈতিকভাবে অসম্ভব, তেমনি বাস্তবিকভাবেও কার্যকর নয়, অকার্যকর। তাহলে এই এক সপ্তাহের আলটিমেটাম আসলে কিসের জন্য? উত্তরের সম্ভাবনা একটাই, একটা সময় কেনা। আবার আসিফ নজরুল বলছে আমরা আলটিমেটাম শব্দটি ভালোবাসি না, আমরা কিন্তু আলটিমেটাম দেইনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিব এক সপ্তাহ পরে। কিন্তু এক সপ্তাহ তাহলে সব নাটকটা কেন করছে এই হায় আল্লাহ খালেদ উপদেষ্টা? ইউনূস এবং তার উপদেষ্টারা ভালো করেই জানেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন ঘোষণা দিলেও বাস্তবে প্রস্তুতি সেই স্তরে পৌঁছেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থির, প্রশাসনিক কাঠামো বিভক্ত, আর অর্থনীতি এমন এক পর্যায়ে যেখানে নির্বাচনী ব্যয় এবং রাজনৈতিক অস্থিরতা একসাথে সামলানো খুবই কঠিন। তাই এই গণভোট বিতর্ক আসলে একটি ধোঁয়াশা তৈরি করে সময় টানার উপায়, আরো দীর্ঘকাল এই অবৈধ শাসন জনগণের মাথার উপরে চেপে থাকার জন্য একটি কৌশল। ঐকমত্য কমিশন যেভাবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সাজিয়েছে সেটাই এখন বড় বিতর্কের জায়গা। তারা বলছে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর কিছু অংশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হবে, বাকিগুলো গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। শুনতে গণতান্ত্রিক মনে হলেও বিপদের গন্ধ কিন্তু আছে এর মধ্যে, কারণ এই গণভোটে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কোনো উল্লেখ থাকবে না, অর্থাৎ নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো উল্লেখ থাকবে না, অর্থাৎ কমিশনের প্রস্তাবই হবে একমাত্র অপশন, হ্যাঁ অথবা না। মানে তোমার মৃত্যু লিখে দিলাম, এটা তুমি রাজি আছো? হ্যাঁ, না বলার কিছু নাই এখানে, হ্যাঁই বলতে হবে আপনাকে। এখন ভাবুন, বিএনপি বা অন্য দলগুলো যদি সেই প্রস্তাবে একমত না হয় তাহলে তারা কিভাবে গণভোটে হ্যাঁ বলবে? আর যদি না বলে তাহলে তার স্বয়ং সংস্কার প্রক্রিয়ার বিরোধী হয়ে দাঁড়াবে, ফলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে, বিভাজন আরো গভীর হবে। এই পদ্ধতিটা সবচাইতে অগণতান্ত্রিক, কারণ এখানে ভিন্ন মতের জায়গা নেই। ঐকমত্য কমিশনের কাজ ছিল ঐকমত্য গড়া, কিন্তু শেষ পর্যন্ত তারা এমন এক ফর্মুলা বানিয়েছে যা ভিন্ন মতকেই অপরাধে পরিণত করেছে, এবং সেটা করে ঐকমত্য কমিশনের যিনি প্রধান আলী রিয়াজ তিনি উড়াল দিয়েছেন আমেরিকায়। সেখানেই শুরু হয়েছে আসল সংকট। দলগুলো যদি নিজেদের অবস্থান থেকে সরে না আসে আর সরকার যদি সেটাকে অজুহাত বানিয়ে নিজের মতো করে অ্যাক্ট করে, তাহলে সংলাপের শেষ অর্থ দাঁড়াবে অশ্বডিম্ব, বিরাট বিরাট শূন্য। এখানে একটা বিষয় স্পষ্ট, সরকারের উদ্দেশ্য এখন কোনো ঐক্যমত্য নয়, বরং বৈধতার মোড়ক তৈরি করা, যাতে তারা আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারে। মানে এক সপ্তাহের সময়সীমা দিয়ে তারা আসলে দায় মুক্তির সার্টিফিকেট নিতে চায়। পরে যখন বলা হবে নির্বাচন হয়নি, তারা সহজেই বলবে আমরা তো ডাক দিয়েছিলাম, আমরা তো নির্বাচন চেয়েছি, তারা সাড়া দেয়নি। এরকম দৃষ্টান্ত বাংলাদেশে নতুন নয়। 2014 সালের নির্বাচন, 2018 সালের ভোট, দুই ক্ষেত্রেই ক্ষমতার কেন্দ্র নিজেদের বৈধতা রক্ষায় প্রতিপক্ষের ব্যর্থতাকে কাজে লাগিয়েছে। আজকের বাস্তবতা সেই একই নাটকের নতুন পর্ব, নাম পাল্টেছে, অভিনেতা পাল্টেছে, কিন্তু চিত্রনাট্য সেই পুরনো। দোষ চাপা অন্যের ঘাড়ে, নিজেকে নিরপেক্ষ রাখো, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, এবং আমরা অ্যাক্ট করবো, আলটিমেটাম দিব না। আলটিমেটাম শব্দ আমরা ভালোবাসি না। এই কারণেই এই সরকারকে এখন আর অন্তর্বর্তী বলা যাবে না, বরং আন্তকালীন স্থায়ী সরকার বলতে পারেন আপনি। মানে স্থায়ী সরকারের দিকে তারা যাচ্ছে, মানে অনির্বাচিত স্থায়ী সরকার, কারণ তাদের কর্মকৌশল স্পষ্ট। তারা নির্বাচন বিলম্বিত করতে চায়, অন্তত যতদিন সম্ভব এই অবস্থান ধরে রাখতে চায়। জুলাই সনদের বিতর্ক আসলে রাজনৈতিক বিভাজনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একদল মনে করছে এটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটাবে, অন্য দল বলছে এটি নতুন করে ক্ষমতার বৈধতা দেওয়ার কৌশল। এর মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের শেষ প্রস্তাব সবকিছু আরো জটিল করে দিয়েছে। এনসিপির শর্ত মানা, বিএনপির ভিন্ন মত অগ্রাহ্য করা, জামায়াতের সংবিধান সংশোধন নিয়ে দ্বিধা, সব মিলিয়ে একটা মানে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। আর সেই জটিল অবস্থায় সরকার এখন বলছে আলোচনার একটা সুযোগ নাকি হয়েছে, যেন সবকিছু স্বাভাবিক, সময় থাকলেই সমাধান হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো সময় তো নেই। ফেব্রুয়ারির নির্বাচন যদি ধরে রাখা হয় তাহলে হাতে আছে সর্বোচ্চ 3.5 মাস। সেই সময়ের মধ্যে সংলাপ, ঐক্যমত্য, গণভোট আয়োজন, কত কিছু একসাথে করা সম্ভব বলেন? ফলে সরকারের ঘোষণাগুলো এখন শুধু রাজনৈতিক বক্তব্য, কার্যকর পরিকল্পনা নয়। আসলে এখানে আমাদের মনে রাখা দরকার, রাজনীতিতে কালক্ষেপণ মানে শুধু সময় নষ্ট নয়, ক্ষমতা টিকিয়ে রাখার অস্ত্র। আজকে পরিস্থিতি ইউনূস সরকারও সেই অস্ত্রটাই ব্যবহার করছে। গণভোটের মতো জটিল একটি প্রক্রিয়াকে সামনে এনে তারা জনগণের মনোযোগ সরিয়ে দিচ্ছে নির্বাচন থেকে, সংলাপের নামে বিরোধীদের বিভ্রান্ত করছে, আবার সরকারের মতো অ্যাক্ট করবো বলে ভয় দেখাচ্ছে, আলটিমেটাম দিচ্ছে। একদিকে আহ্বান, অন্যদিকে আলটিমেটাম বা হুমকি। এই দ্বিমুখী রাজনীতি ডক্টর ইউনূসের সঙ্গে খুব যায়, এবং তার এই হায় আল্লাহ খালেদ উপদেষ্টা তো আসলে এই রাজনীতি সবসময় করে আসছে। এখন প্রশ্ন হলো এই সংকটের পরিণতি কি হতে পারে যদি আগামী সপ্তাহে দলগুলো একমত না হয়? সেটা হবে না, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে আপনি লিখে রাখতে পারেন। সরকার নিজের সিদ্ধান্ত ঘোষণা করবে, তখন গণভোটের সময়, বিষয়বস্তু, এমনকি জুলাই সনদের ব্যাখ্যাও নির্ধারণ করবে প্রশাসন। রাজনৈতিক দলগুলো আবারও বলবে তাদের মতামত নেওয়া হয়নি, শুরু হবে বিক্ষোভ, পাল্টা বক্তব্য, আন্তর্জাতিক চাপ, আর সরকার তখন বলবে এখন তো সময় নেই, আমরা বাধ্য, নির্বাচন পিছিয়ে দিচ্ছি। সব মিলিয়ে দেখা যাচ্ছে গণভোটের পুরো আলোচনা একটি রাজনৈতিক বিভ্রান্তি। ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ এই বিভ্রান্তিকে এমন ভাবে সাজিয়েছে যাতে ক্ষমতার বৈধতা অক্ষুণ্ণ থাকে, কিন্তু রাজনৈতিক জবাবদিহিতা ঝেড়ে ফেলা যায়। তাদের তো কোনো জবাবদিহিতার দরকার নেই, তারা নির্বাচনে তারা দাঁড়াবে না। এই জন্যই মনে হয় আজকের এই নাটক আসলে মাদারির খেলা। চোখের সামনে যা ঘটছে তা সত্য নয়, আসল কৌশল বোঝা যাচ্ছে না, পেছনে যা ঘটছে মানে পর্দার আড়ালে যা ঘটছে সেটাই সত্য। আজকের পর থেকে আরো স্পষ্ট হলো যে নির্বাচন অনুষ্ঠানে সরকারের কোনো দায় নেই, দায়িত্ব নেই।
ইউনূস ও তার ধুরন্ধর উপদেষ্টারা মনে করছে যে নির্বাচন যদি এখন নাও হয় তাহলে জনগণ তাদেরকে দোষ দিতে পারবে না, বলবে যে রাজনৈতিক দলগুলো চাইনি বলে নির্বাচন হচ্ছে না বা হয়নি। রাজনৈতিক দলগুলো এখন যদি একমত না হয় তাহলে এক সপ্তাহ পরে কিভাবে হবে? আলাদিনের দৈত্য এসে তাদেরকে জোর করে একমত করাবে? আওয়ামী লীগকে তারা জোর করে বাইরে রেখেছে, কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপি সবাই তো একে অপরের ঘনিষ্ঠতম বন্ধু এবং সহযোগী, অন্তত আওয়ামী বিরোধিতায়। তারা যদি একমত না হতে চায় তাহলে পৃথিবীর কোন শক্তি আছে যে তাদেরকে একমত করাবে? তাহলে সরকার তাদেরকে এক সপ্তাহ সময় দিয়ে কি হাসিল করতে চাইছে? এক সপ্তাহ পরে যদি সরকার সিদ্ধান্ত দিতে পারে তাহলে এক সপ্তাহ আগে মানে আজ সেটা কেন করলো না? নাকি তামাশাটা আরো ঘনীভূত করতে চাইছে সরকার? আর এই তামাশার উদ্দেশ্য যে নির্বাচন ছাড়াই আরো কিছুকাল অবৈধভাবে ক্ষমতায় থাকা, সেটা বোঝার জন্য রাজনীতির পণ্ডিত হওয়ার দরকার নেই কারো। সব মিলিয়ে ৩রা নভেম্বর ২০২৫ সালে ইউনূস এবং তার পারিষদ বর্গ যে খেলাটা দেখালো, তাতে শুরুতেই যে সুকুমার রায়ের ছড়ার কথাটি বলেছিলাম সেটাই এবার পাঠ করে শোনাই আপনাদের। ছড়ার নাম ঠিকানা, পড়ে শোনাই। আরে আরে জগমোহন, এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো? আদ্যনাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ি আলা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তুতো ভাই আদ্যনাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরাতলার মোড়ে ৩ মুখ ৩ রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে বায়ের দিকে ৩টে গলি ছেড়ে, তবেই আবার পড়বে সে আমরাতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। কবিতাটার সাথে আজকের পরিস্থিতির খুব মিল পেলাম, তাই কবিতাটা পাঠ করে শোনালাম। ভালো থাকুন সবাই। জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান, শেখ হাসিনার আত্মীয়, ভারতের চর বলে এখনো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে, ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে, এই ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন। তারেক রহমান যখন জনসভায় হুঙ্কার তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরই নির্বাচন দিতে হবে, ওয়াকারুজ্জামান তখন আরো 2 বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনূসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে, এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এক সভায় সরাসরি এমন হতাশা প্রকাশ করেছেন রোববার সন্ধ্যায় যে এমন তো হওয়ার কথা ছিল না, নির্বাচন নিয়ে জনমনে যে সংশয়, এমন সংশয় তো সৃষ্টি হওয়ার কথা ছিল না। তারেক রহমানকে একেবারেই স্পষ্টতই হতাশ, প্রতারিত এবং শঙ্কিত বলে মনে হয়েছে। তারেক রহমানের বক্তব্য আমি নিয়মিতই শুনি এবং তারেক রহমান যেহেতু ভার্চুয়ালি বক্তব্য দেন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে, এবং তার শব্দচয়ন, তার ডেলিভারি এসব শুনলে স্পষ্টতই বোঝা যায় যে তারেক রহমান লিখিত বক্তব্য দেন। ভেবে চিন্তে লেখা এই বক্তব্য ডেলিভারির পর ভাববার কোনো কারণ নাই যে কোনো একটা মুহূর্তের আবেগে বশবর্তী হয়ে বিএনপির এই নেতা কোনো মন্তব্য করে বসেন তার কোনো বক্তব্যে। ভীষণ সাবধানী, ভীষণ পরিমিত বলেন তারেক রহমান, যাতে কোনোভাবে কোনো পক্ষ তার কথায় রুষ্ট না হয়। এমন অবস্থায় তারেক রহমান রোববার সন্ধ্যার ওই বক্তব্যে যে বলে বসলেন যে এমন হবার কথা ছিল না, তার মানে তিনি কি এটা এখন বুঝতে শুরু করেছেন যে ডক্টর ইউনূস জুন মাসে তাকে সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে মিষ্টি মিষ্টি কথায় নির্বাচনটা ডিসেম্বর থেকে, মানে বিএনপির তখন যে দাবি ছিল সেই ডিসেম্বর থেকে আরো 2 মাস পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসার পর থেকে তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায়, বেগম খালেদা জিয়ার পরামর্শেও বিএনপি যে মিনমিন করে আসছিল সেই মিনমিনে পদ্ধতি ব্যবহার করে, যেটাকে বিএনপি ইউনূস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং আস্থার বহিঃপ্রকাশ বলে মনে করছিল, সেই আস্থা, সমর্থন এসব দেখে শেষ পর্যন্ত বিএনপিকে প্রতারণা করা হয়েছে। তারেক রহমানের চেহারায়, কথায় সেটা স্পষ্ট। সেটা একটু পর ভিডিওতে যখন দেখাবো তার কথার কিছু অংশ, তাতে আপনারা যেমন বুঝতে পারবেন। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যেই লাইনটি তারেক রহমান স্পষ্টভাবে তার এই বক্তব্যে বলেছেন। তিনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো কৌশল এবং অপকৌশলের পার্থক্য করতে না পারে তাহলে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো, মানে রাজপথে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সবার বোঝা উচিত যে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা নিয়ে নিতে পারে। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই।
কোন সে অগণতান্ত্রিক অপশক্তি? আবার বলছি, লিখিত বক্তৃতা সুস্পষ্টভাবে, সুচিন্তিতভাবে, সুলিখিতভাবে ওই বক্তৃতাগুলো তৈরির পর তারেক রহমান পাঠ করেন। কাজেই তারেক রহমান যখন অগণতান্ত্রিক অপশক্তির কাছে আমাদের সকলকে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং রাজপথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের এ বিষয়ে সাবধান থাকা উচিত বলে সাবধান বাণী উচ্চারণ করছেন, তখন বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে তারেক রহমান সেনা শাসন চলে আসতে পারে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ মনে রাখবেন, সেনাবাহিনীর এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল তারেক রহমান পান নাই যে তিনি দেশে ফিরতে পারবেন। তারেক রহমান আজ দেশে ফিরবেন, কাল দেশে ফিরবেন। ইউনূস তাকে এত ভালোবাসেন যে তার সঙ্গে দেখা করতে জুন মাসে লন্ডন পর্যন্ত চলে গিয়ে কোটি কোটি টাকার সফর সেরে এসেছেন বটে, কিন্তু তারেক রহমানের দেশে ফেরার কোনো ব্যবস্থা হয় নাই। কারণ বারবার মনে রাখতে হবে, তারেক রহমান ১/১১ সরকারের সময়, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়ে। যেই মুচলেখা প্রসঙ্গে খালেদা জিয়া যেমন সংবাদ মাধ্যমের সামনে এসে তখন বলেছেন যে তার ছেলে আর আপাতত রাজনীতি করবে না, তাকে অন্তত বিদেশ যেতে দেওয়া হোক, এটুকু দেওয়া হোক, এই বলে দেশবাসীর সামনে ফরিয়াদ করেছিলেন। সেই ক্রন্দনরত মায়ের ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভীষণভাবে অ্যাভেইলেবল, পাওয়া যায়, দেখতে পারেন। ঠিক তেমনি মনে রাখতে হবে, সে সময়কার আইনমন্ত্রী, বিএনপির সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ স্পষ্ট করে লিখেছিলেন যে খালেদা জিয়া তখন একমাত্র সেনাবাহিনীর সাথে এই নিয়ে দর কষাকষি করছিলেন যে কোনো উপায়ে তার ছেলে, যাকে সেনাবাহিনী 1 বছরের বেশি সময় সেনা হেফাজতে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে দিয়েছিল, সেই ছেলেটিকে, তার বড় সন্তান তারেক রহমানকে যাতে লন্ডন যেতে দেওয়া হয় এবং প্রয়োজনে সেজন্য তিনি রাজনীতি ছাড়ান মুচলেখা দিয়ে গিয়েছিলেন। তারেক রহমানকে দেশে ফিরতে হলে তাই সেনাবাহিনীর গ্রিন সিগন্যালের প্রয়োজন হবে। মনে করে দেখেন তো, সেনাবাহিনী কোন সময়ের সেনাবাহিনী? ১/১১ সরকারের সময়ের সেনাবাহিনী। এর আগে বিএনপি ক্ষমতায়, বিএনপি সেনাবাহিনীর নেতৃত্বে তাদের পছন্দ মতো লোক বসিয়েছে, এমনকি সেনা প্রধান মইনুল আহমেদ, তাকে নিয়োগ দিয়েছেন খালেদা জিয়া, রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ বিএনপি পন্থী, বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে, জেনারেলদেরকে রুষ্ট করে মইনুল আহমেদকে তিনি তখন নিয়োগ দিয়েছিলেন। সেই সেনা নেতৃত্ব কিন্তু সেনা হেফাজতে তারেক রহমানকে নিয়ে গিয়েছিল এবং তারেক রহমানকে পিটিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। তারেক রহমান জানেন সেনাবাহিনীর ভেতরে বিএনপির সমর্থক গোষ্ঠী বলে কোনো গোষ্ঠী নাই। কারণ এটাও তো প্রশ্ন করতে হয়, যেই তারেক রহমান বাংলাদেশে ফিরলে তার নিরাপত্তার কি হবে তা নিয়ে এত শঙ্কা। বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা চলছে বিএনপির তরফে, সে অনুমোদনও ইউনূস সরকার দিয়ে দিয়েছে। কারণ ইউনূস সরকার জানে বুলেট প্রুফ গাড়ি কেন, হেলিকপ্টার কিনলেও তারেক রহমান সেনা দপ্তর থেকে যদি, সেনা সদর থেকে যদি গ্রিন সিগন্যাল না আসে, বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারবেন না। এবং সে কারণেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকেও যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি তো অনেক আগে বলে রেখেছেন যে তারেক রহমান এখনো তাদের কাছে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান নাই, যদি চান তাহলে তারেক রহমানকে পাসপোর্ট দেওয়া হবে। কারণ তারেক রহমান তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন গত কয়েক বছরে। এই অবস্থায় তারেক রহমানকে কিছুতেই যে সেনা সদর দফতর থেকে, সেনাবাহিনীর তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না। কারণ যেটা বলছিলাম, বিএনপির সঙ্গে সেভাবে কোনো সক্রিয় সম্পর্ক বা বিএনপির বিশ্বস্ত সেনাবাহিনী পক্ষ বলে আসলে কোনো পক্ষ নাই। কারণ সেটা যদি থাকতো, যেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এত চিন্তা এবং যে অভিযোগ করা হয় যে শেখ হাসিনা নিজ উদ্যোগে সেনাবাহিনীর ভেতর, ক্যান্টনমেন্টের ভেতরের খালেদা জিয়ার জন্য বরাদ্দ বাড়িটা থেকে নাকি তাকে উচ্ছেদ করেছেন, তাহলে 1 বছরের বেশি সময় পেরিয়ে গেল। বলেন তো, যেই ক্যান্টনমেন্টের ভেতরে এত আওয়ামী লীগের সমর্থক, নেতা, কর্মী, উচ্চপদস্থ কর্মকর্তাদের 5ই আগস্টের পর নিরাপত্তা দিতে আশ্রয় দেওয়া গেল, ক্যান্টনমেন্টের ভেতরে খালেদা জিয়া, তারেক রহমানের জন্য আরেকটা বাসা বরাদ্দ হচ্ছে না কেন? কারণ ওই জায়গায় তারেক রহমানের কোনো অ্যাক্সেস এখন পর্যন্ত তৈরি হয় নাই। বরং ব্রিগেডিয়ার আজমি, জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীদের নেতৃত্বে যারা প্রকৃতপক্ষে বিএনপি জামাত জোট সরকারের সময় যাদেরকে মনে হচ্ছিল যে যারা বিএনপি ঘেঁষা, আসলে তারা প্রত্যেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারা সবচেয়ে বেশি বিরক্ত হয়ে উঠেছিলেন এই তারেক রহমানের প্রতি ১/১১ সরকারের গঠনের সময়টায়, মানে বিএনপি জামাত জোট সরকারের অবসানের সময় তারেক রহমানের এই সমান্তরাল হাওয়া ভবন গঠন সহ নানা বিষয় নিয়ে। এবং তারা ২০০৮ সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলো মইনুল সেনা নেতৃত্বের সরকার গঠনের মাধ্যমে, যেই মইনুলকে খালেদা জিয়া সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন, এই বিষয়গুলো ভোলেন নাই। কাজেই ব্রিগেডিয়ার আজমি, রেজ্জাকুল হায়দার চৌধুরীদের যে প্রভাব বলয় এখন বিরাটভাবে তৈরি হয়েছে ওয়াকারের সেনাবাহিনীতে, তারাও কোনোভাবেই তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিতে রাজি না। কারণ বিএনপিকে বা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা তাদের রাজনৈতিক উদ্দেশ্য কিছুতেই হাসিল করতে পারে না বা তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে পারে না। তারেক রহমান বুঝতে পারছেন সেনাবাহিনীর ভেতরে তার বিরুদ্ধে বিএনপিকে ঠেকানোর একটা পুরো জোট তৈরি হয়েছে। ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, ভারতের চর বলে এখনো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ
রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে, ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে, এই ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন। তারেক রহমান যখন জনসভায় হুঙ্কার তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ওয়াকারুজ্জামান তখন আরো দুই বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনূসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে, এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। এবং সেখান থেকে ফিরে তিনি মে মাসে তার দরবারে, যে দরবারের খবরও ফাঁস করে দেওয়া হয়েছিল সেনা সদর দপ্তরের তরফে, সেই দরবারেও তিনি তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা গিয়ে স্পষ্ট বলে এসেছেন ইউনূস সরকারকে, ডক্টর ইউনূসের মুখের উপর, যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে। তারেক রহমান আপোষ করলেন কেন? এখন বিএনপির নেতৃবৃন্দ তারেক রহমানকে সেই প্রশ্নের মুখে ফেলছে যে একটা অপরিণত নেতৃত্বের মুখে বিএনপির রাজনীতি পথে বসতে চলেছে। তারেক রহমান যদি জুন মাসে কোনো এক আশ্চর্য বটিকা খেয়ে ডক্টর ইউনূসের কথায় নির্বাচনটাকে আরো 2 মাস পেছাতে রাজি না হতেন, তখন তাহলে আজকে বিএনপিকে এই অনিশ্চিত নির্বাচনের পথে হাঁটতে হতো না। তখন তাহলে এই গণভোট নাটক উপস্থিত হতো না বিএনপির সামনে, যেই গণভোট নাটকের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দিয়ে আসলে সাংবিধানিক প্রক্রিয়া থেকেই বাংলাদেশকে দূরে ঠেলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, এই আশঙ্কাটা তার মধ্যে এমন সময়ে দানা বেঁধে উঠলো কেন, যখন 3 বাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আবারও যমুনায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এলেন, যখন সারা বাংলাদেশে এই নিয়ে একটা রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা যে গণভোট আগে হবে নাকি সংসদ নির্বাচন আগে হবে, গণভোট আগে হয়ে গেলে সংসদ নির্বাচনটা আর অনুষ্ঠিত হতে পারবে কিনা, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি এই সব বিষয়ে একমত হতে পারবে কিনা, নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কিনা। তাহলে এই বিষয়টা নিয়ে তার ভেতরের এই আশঙ্কা তাকে এই ক্ষেত্রে উদ্বেগী করে তুললো কেন, যে শেষ পর্যন্ত ক্ষমতাটা ওই যে 3 জন গেছেন যমুনায় তাদের হাতে চলে যেতে পারে। কারণ ওয়াকারুজ্জামান তাকে যখন সমর্থন দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তার পক্ষে দাঁড়িয়ে, তখন তারেক রহমান ওয়াকারুজ্জামানের পক্ষে দাঁড়ান নাই। ওয়াকারুজ্জামানকে এরপর মাথা নিচু করে ঈদের সেমাই খেতে গিয়ে ডক্টর ইউনূসের কাছে রীতিমতো দুঃখ প্রকাশ করতে হয়েছে, কারণ তিনি বলে এসেছিলেন ডিসেম্বরের পরে নির্বাচন নয়, তারেক রহমানের সঙ্গে গলা মিলিয়ে। আর ডক্টর ইউনূস সেই লন্ডন গিয়ে রীতিমতো তারেক রহমানকেই বুঝিয়ে ফেলেছিলেন যে নির্বাচন ডিসেম্বরে দরকার নাই, আপনি দেন, আপনি যা ভালো বোঝেন হুজুর, আপনি চাইলে ফেব্রুয়ারিতে দেন, না হলে যখন ইচ্ছা দেন। সেই ওয়াকারুজ্জামান তো আর তারেক রহমানের উপর ভরসা করবেন না। বিএনপির পক্ষে কোনো রাজনৈতিক দাবি যে আদায় করে আনা সম্ভব না, বিএনপির রাজনৈতিক দাবির পেছনে দাঁড়ালে বরং তাকে যে আরো বেশি ভারতপন্থী হিসেবে চিহ্নিত করা হবে, তাকে যে আরো কোণঠাসা করে ফেলা হবে, এই বিষয়গুলো ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান বুঝে গেছেন। কাজে তারা বরং তারেক রহমানের এখন শঙ্কা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান গিয়ে এই আশ্বাস দিয়ে এসেছেন যে রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে না পৌঁছয়, সরকার ভোটের দিনে গণভোট দিয়ে দেখতে পারে, যেই সিদ্ধান্ত বিএনপি জানিয়েছে এবং সরকারও সেটাকেই যুক্তিসঙ্গত মনে করছে বা সেই পক্ষে থেকে আপাতত একটা সমাধানের পথে যেতে চাইছে। সেই সমাধান দিলে যদি জামায়াতে ইসলামী একমত না হয়, যেটা জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট প্রচারণা চালাচ্ছে যে তারা কিছুতেই একমত হবে না, তাহলে ওয়াকারুজ্জামান বরং অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষায় এগিয়ে আসবেন। তারা একটা সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গড়ে দেবেন, যার ফলে ইউনূস সরকার আরো বেশি ভিত্তি পাবে, প্রাতিষ্ঠানিক ভিত্তি, সাংবিধানিক ভিত্তি। এবং রাজনৈতিক দলগুলো যে চাইলেই মনে করে যে তাদেরকে ইউনূস সরকারকে হটিয়ে দিতে পারবে, সরিয়ে দিতে পারবে, এই বাস্তবতা থেকে মুক্তি দেবেন ওয়াকারুজ্জামান ইউনূস সরকারকে, ডক্টর ইউনূসকে। এবং সেই কথাটা পরিষ্কার বুঝে ফেলেই, এবং আমার ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন গত সপ্তাহে, সেনাপ্রধান তাকেও এটা পরিষ্কার করে বলেছেন যে একমত হতে না পারলে এটাই একমাত্র সমাধান, সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই সরকারকে ঘোষণা করা এবং সেনাবাহিনীর আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, আসলে সেনাবাহিনীর আরো সমর্থন স্পষ্ট করা ইউনূস সরকারের পেছনে। এটা পরিষ্কার বুঝেই তারেক রহমান তার বক্তৃতায় বলেছেন যে ওই অগণতান্ত্রিক অপশক্তির কাছে যদি ক্ষমতা ছেড়ে দিতে হয় এই কৌশল অপকৌশলের খেলায় বর্তমানে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোকে, তাহলে মনে রাখবেন দেশ একটা দীর্ঘস্থায়ী সংকটের দিকে চলে যাবে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।